আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনার্জি কনভার্সন 1 এর আপনাদের হচ্ছে আজকে মূলত সেকেন্ড ক্লাস, বাট ফার্স্ট ক্লাসে আপনারা কেউই আসেন নাই। তো একটা জিনিস একটু বলে রাখি, আমার ক্লাসে যদি হচ্ছে রেগুলারলি ক্লাসগুলো না করেন তাহলে বাই ডিফল্ট হলো আপনাদের গ্রেডটা খারাপ আসবে, ঠিক আছে? তো আমি আজকে যেহেতু শুরুর ক্লাস পড়াবো তো অবশ্যই সাথে হচ্ছে আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন প্লাস এই কোর্সে কি কি পড়ানো হবে সব কিছু সম্পর্কে ইন ডিটেলস একটু বোঝায় নেই, ওকে? তো ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে মোরাললেস সবারই কিছুটা আইডিয়া আছে। আপনারা তো ইভিনিং 14 রাইট? আচ্ছা, ইভিনিং 14 সেহেতু হচ্ছে আপনারা কয়েকবার এক্সামও দিয়েছেন, তাই তো? বলেন তো মিড টার্মে মার্কস কত থাকে? মিড টার্ম এক্সাম দেন নাই? আচ্ছা, আমাদের হচ্ছে মিড টার্মে বেসিক্যালি থাকে 30% মার্ক আর ফাইনালে থাকে হচ্ছে আপনার 40% মার্ক। তাহলে এই যে 30 আর 40%-এর কথা যেটা বললাম, এই মার্কসটা হচ্ছে আপনাদের ফিক্সড, ঠিক আছে? সবাই একটু খাতায় নোট করে রাখেন যে আমাদের মিড টার্ম ক্যারি করবে 30% আর ফাইনাল ক্যারি করে হচ্ছে আপনার 40%। সো এখানে কোনো ফ্যাকাল্টি চাইলেও আপনার এইটুকু অংশ কোনো চেঞ্জ করতে পারবেন না। নাহলে আমরা চেঞ্জ করি কোথায় বা ভ্যারিয়েশন আসে কোথায়? বাকি যে আপনার হচ্ছে 30% মার্কস আছে, ওই 30%-এ হচ্ছে যার যার মতো শেষে মার্কটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। তো আমার কোর্সের ক্ষেত্রে আপনাদের হলো অ্যাসাইনমেন্ট ওইভাবে আমি প্রথমেই দিব না, আপনাদেরকে আমি আগে একটু বলে নিই। প্রজেক্টের জন্য মার্কস থাকবে হচ্ছে 10%, প্রেজেন্টেশনে থাকবে হচ্ছে আপনাদের 10%, আর বাকি যে 10% ওইটা হচ্ছে অ্যাটেন্ডেন্স প্লাস ক্লাস পারফরমেন্স আর হলো ক্লাস টেস্ট, এটা মিলে 10%। দেখেন তাহলে আমার কোর্সে কি হচ্ছে, কোনো অ্যাসাইনমেন্ট আপাতত মনে হচ্ছে নাই, তাই না? তার মানে এটা কি থ্রু আউট দ্য কোর্স আপনাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না বা এটার উপরে কোনো গ্রেড থাকবে না এমন কিছু? যারা হলো এই কাজগুলো একদম ঠিকভাবে প্রপার ওয়েতে করবেন, ইন কেস তাদের যদি মিড টার্ম বা ফাইনাল কোনোটা খারাপ হয়ে যায়, সেই গ্রেডটা ইমপ্রুভ করার জন্য আমি হচ্ছে আপনাদেরকে অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। লেটসে আপনি ক্লাস রেগুলারলি করছেন, তারপরে প্রেজেন্টেশনও দিয়েছেন, প্রজেক্ট সাবমিট করছেন, কিন্তু কোনো কারণে আপনার মিড টার্ম বা ফাইনাল যে কোনো একটা এক্সাম খারাপ হয়ে গেল, হতে পারে না যে আপনি জানা জিনিস ভুল করে এসছেন, কিংবা হচ্ছে যেগুলো পড়ে এসেছিলেন ওইগুলো হয়তো কমন পান নাই, অনেক সমস্যাই হতে পারে। তো ওরকম যদি কোনো সিচুয়েশন আসে সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাডিশনাল একটা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, বাট মেক শিওর যে আপনার এই কয়েকটা জিনিস ঠিক আছে। এখন কথা হলো প্রেজেন্টেশনটা আমাদেরকে যেটা বলা হয়েছিল যে আপনাদেরকে পার উইকে একটা করে দেওয়ার জন্য, বাট ওইটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হয়ে যায় দেখে সব ফ্যাকাল্টি ডিসিশন নিয়েছে যে আমরা হচ্ছে আপনাদেরকে প্রেজেন্টেশনটা একটু মানে এত ফ্রিকুয়েন্ট না দিয়ে 2 সপ্তাহ পর পর বা এরকমভাবে প্রেজেন্টেশনগুলো নিব। এখন টপিকটা আমরা কিভাবে সিলেক্ট করব, এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। প্রেজেন্টেশনের টপিক আপনারা সিলেক্ট করবেন হচ্ছে নিজেদের মতো করে, অর্থাৎ এনার্জি কনভার্সন 1 যেহেতু কোর্সটা, আপনি এই কোর্সের যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারবেন। বোঝা গেল কথা? এখন কি টপিক চুজ করবেন ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ, বাট আমি একটা জিনিস যেটা সবাইকে সাজেস্ট করি, নর্মালি মানুষ কি করে, যে জিনিসটা ভালো পারে সেটা সবসময় প্রেজেন্ট করে, তাই না? তো আপনারা করবেন উল্টাটা, যেটা ক্লাসে ঠিকমতো দেখা যাচ্ছে বুঝতে পারছেন না, কিংবা বুঝে গেলেও বাসায় যেয়ে মনে রাখতে পারছেন না, ওই টাইপের একটা টপিক আপনারা প্রেজেন্টেশনের জন্য চুজ করবেন। এতে করে কি হয়, এতে করে হচ্ছে আপনার ধরেন যেটাতে ল্যাকিংস আছে সেই জিনিসটা আপনি যখন প্রেজেন্টেশন সামনে দিবেন সবার সামনে, আপনার কি অবশ্যই এটা নিয়ে অনেক স্টাডি করতে হবে না? স্টাডি করলে ব্যাপারগুলো হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আর প্রজেক্ট আপনাকে একটা হার্ডওয়্যার বেসড প্রজেক্ট করতে হবে। এখন কি টাইপ, সবার একটা প্রথম কোয়েশ্চেন আসে যে আমি কি টাইপ প্রজেক্ট করব, তাই না? সো এটা হচ্ছে আপনার এই কোর্সে কি কি পড়ানো হবে আগে একটু বলে নেই। এখানে আপনাদেরকে মেইন ফোকাস রাখা হবে হচ্ছে ট্রান্সফর্মার, মোটর, এগুলোর উপরে, জেনারেটর। তো আপনি এই রিলেটেড যে কোনো একটা কাজ করতে পারবেন, ঠিক আছে? ধরেন এখন আপনি ডিজিটাল ইলেকট্রনিক্সের যে ধরনের প্রজেক্ট করানো হয়, তো ওইটা যদি এই কোর্সে করে নিয়ে আসেন, এটা কিন্তু আমি অ্যাপ্রুভ করব না,
যেমন আপনি যে কোনো একটা আইসি দিয়ে অথবা 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে কোনো একটা কাজ করলে সেটা কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হবে না। সুতরাং আপনাকে ওই ট্রান্সফর্মার, ইন্ডাকশন মোটর বা হচ্ছে যে ছোটো যে ডিসি মোটরগুলো আছে ওগুলোকে ইউজ করেই কোনো একটা ভালো প্রজেক্টটা বানাইতে হবে। বোঝা গেল? এখন এটা বানানোর জন্য আপনারা গ্রুপে হাইয়েস্ট হচ্ছে ম্যাক্সিমাম 3 জনকে রাখতে পারবেন, মিনিমাম 1 জন। এর অর্থ হলো যদি আপনি গ্রুপ ফর্ম করতে না পারেন সেক্ষেত্রে একাও করতে পারবেন, আর যদি গ্রুপ ফর্ম করা পসিবল হয় তখন হচ্ছে আপনারা 3 জন মিলে একটা গ্রুপ করে দেন হচ্ছে কাজটা করতে পারবেন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? আচ্ছা, না, প্রজেক্ট যেটা ওইটা তৈরি করে আমার সামনে এসে প্রেজেন্টেশন দিতে হবে, আর ভিডিও রেকর্ডিং যেটা সেটা হচ্ছে যে আলাদা যে প্রেজেন্টেশনের 10% মার্ক, এটা দুইটার মধ্যে কনফ্লিক্ট করবেন না। কারণ এই কাজটা হচ্ছে আপনি নিজেরা হার্ডওয়্যার বেস একটা প্রজেক্ট বানাবেন, বানিয়ে ভার্সিটিতে নিয়ে এসে ক্লাসে আমার সামনে প্রেজেন্ট করবেন, এটা গ্রুপ ওয়ার্ক। আর এটা যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। ইন্ডিভিজুয়ালি আপনি যে কোনো একটা র্যান্ডম টপিক চুজ করবেন যেটা আমার এই কোর্সের সাথে যায়, তার উপরে হচ্ছে প্রেজেন্টেশন দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন আপনাদের কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক সার্কিট, তারপরে হলো ফ্লেমিংস রুল, ফ্যারাডেস ল এই সম্পর্কে আইডিয়া আছে? আমি বেশ কিছু টপিকের কথা বললাম কারণ হচ্ছে থ্রু আউট দ্য কোর্স আমাদের এই টপিকগুলোর মানে বেসিক কনসেপ্ট লাগবে। ঠিক আছে? সুতরাং আপনাদেরকে আমি প্রথমে একটু কোর্স আউটলাইনটা দেখাই। সিএলও বলতে যেটা বোঝায় কোর্স লার্নিং আউটকাম, যে এই কোর্স থেকে আপনারা কি কি শিখবেন। আমাদের কিন্তু প্রথমেই একটা লার্নিং আউটকাম জানা দরকার, রাইট? কারণ উইদাউট এনি আউটকাম আমরা কোনো কাজ কেন করবো, তাই না? সো এই কোর্সের হচ্ছে ফার্স্ট যেটা দেওয়া আছে সিএলও 1 মিনস হচ্ছে কোর্স লার্নিং আউটকাম 1। You can explain how electrical machines like transformer, induction motor and induction generator are built, how they operate and what they are used for. That means হচ্ছে throughout the course আপনাদেরকে এইগুলোর বেসিক সম্পর্কে পড়ানো হবে, ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। তাহলে আপনি যখন একটা কাজ করবেন প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে এই ধরনের যে কোনো টপিকই আপনি কি চুজ করতে পারবেন না? পারবেন তো? যেমন আমাদেরকে আমার একটা প্রজেক্ট দেখেছিলাম, সেটা হচ্ছে এসি সোলার প্রায়োরিটি বেস লোড কন্ট্রোল সিস্টেম। এটা কী করলো কাজটা? এটা হচ্ছে আপনার আমাদের সোলার পাওয়ারের কনসেপ্টটা কি, যে যখন হচ্ছে এটার সানলাইট পাওয়া যাবে তখন এখান থেকে আমরা আউটপুট পাবো, তাই না? প্রপার ওয়েতে যদি সানলাইট পাওয়া যায়, এখানে অনেক কিছু মেনটেন করতে হয়, যেমন অ্যাঙ্গেল কোন সাইড থেকে আসছে, অনেক কিছু আমাদেরকে মেনটেন করে সোলার প্যানেলটাকে বসানো লাগে। বাট স্টিল আপনি কি অলওয়েজ ওইখান থেকে আউটপুট পাবেন? ডিউরিং রেইনি ডেজ সোলার পাওয়ার কাজ করবে? করবে না। রাতের বেলা করবে না। সো আমাদের এখানে হচ্ছে কিছু ড্রব্যাকস আছে, বা আমরা বলতে পারি যে সোলার পাওয়ারটা আমার সবসময় আউটপুট দিচ্ছে না। তাহলে ওইখানে যে কাজটা করেছিল একটা স্টুডেন্ট গ্রুপ, সেটা হচ্ছে এসি পাওয়ারের সাথে ওই সোলার পাওয়ারটাকে মার্জ করে একটা সিস্টেম বিল্ড করা হয়েছিল। তো যখন সোলারটা পাওয়ার দিতে পারবে না তখন হচ্ছে এসি থেকে দিবে, আর অ্যাডিশনাল যেগুলো থাকবে ওইখানে হচ্ছে স্টোর করা থাকবে, এই ধরনের একটা মেকানিজম ফলো করেছিল। সো আপনারা চাইলে ওই ধরনের কাজগুলো করতে পারেন। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কাজ যেটা আছে, মোবাইলের চার্জার সম্পর্কে কি সবার আইডিয়া আছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই যে মোবাইলের চার্জারে কি কি ব্যবহার করা হয়? রেকটিফায়ার সার্কিট সম্পর্কে কখনো পড়েছেন? ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, এখন ধরেন আমাদের এসি সাপ্লাই থেকে যেটা আসে আমরা কি করি, এইখানে হচ্ছে চার্জারটাকে কানেক্ট করি, তাই না? বোর্ডের কানেকশন দিয়ে মোবাইলটাকে চার্জ করছি। এখন এসি সাপ্লাই আসে হচ্ছে আপনার কত, 220 ভোল্ট, অ্যারাউন্ড 220 ভোল্ট। আর আমার মোবাইলটা কি আদৌ 220 ভোল্ট এসিতে চার্জ হয়? হয় না, ডিসিতে চার্জ হয়। ফাইন, তাহলে এই যে এসি থেকে আমার যে ডিসিতে কনভার্ট করতে হবে, অবশ্যই কোনো একটা মেকানিজম ইউজ করা লাগবে। তো ওইখানে হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কনসেপ্টটা ইউজ করা হয়। এখন আপনি যদি ডায়োড, 4টা ডায়োডকে দিয়ে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ইউজ করেন বা বানান, সেক্ষেত্রে আপনার যে কনভার্সনটা হলো ওইটা কি হয়েছে, সিম্পলি এসি টু ডিসি কনভার্ট হয়েছে, তাই না? তো ওইটাকে আবার কি করতে হবে, আমাদের স্টেপ ডাউন করতে হবে। স্টেপ ডাউন করে আপনার 5 ভোল্টে নিয়ে তারপরে হচ্ছে মোবাইলটাকে চার্জ করতে হবে, এই তো। তাহলে এখন এই যে স্টেপ ডাউন করলেন, স্টেপ ডাউন করা হয় কিসের মাধ্যমে?
ট্রান্সফরমারের মাধ্যমে, কারণ ট্রান্সফরমারের কাজটা হচ্ছে আপনি হাই ভোল্টেজের লো কারেন্টকে লো ভোল্টেজের হাই কারেন্টে ট্রান্সফার করতে পারবেন, অর ভাইস ভার্সা ওয়ার্কগুলো করা যায়। আচ্ছা, তো আমাদের এই কোর্সটাতে হচ্ছে আমরা এই জিনিসগুলোও শিখবো। বলেন তো, ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন সম্পর্কে তো সবার আইডিয়া আছে। যখন দূরবর্তী কোথাও হচ্ছে আপনি ট্রান্সমিট করছেন, তখন কি হাই ভোল্টেজে লস বেশি হয় নাকি লো ভোল্টেজে? লো ভোল্টেজে লস বেশি হয়, জন্য আমাদেরকে কি করতে হয়, ভোল্টেজটাকে বাড়িয়ে হাই ভোল্টেজ করে দেন হচ্ছে ট্রান্সমিট করা লাগে। এখন যদি আমি একটু ডিস্ট্রিবিউশন সেক্টরের কথা চিন্তা করি, বাসা বাড়িতে আমাদেরকে ওই 11 কেবি বা হচ্ছে আপনার 440 কেবি এত বেশি ভোল্টেজ দরকার লাগে না। তাহলে আপনি যদি হাই ভোল্টেজে জিনিসটাকে মানে ট্রান্সমিট করার পরে যখন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আসছেন, তখন আবার কি করতে হচ্ছে, স্টেপ ডাউন করে নিতে হচ্ছে। সুতরাং ওইখানেও আমাদেরকে কি করা লাগে, ট্রান্সফরমারটা ইউজ করা লাগে। তো এই কোর্সে হচ্ছে আপনারা গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো সম্পর্কে 1 by 1 জানবেন। আচ্ছা, এবার আসি কোর্স লার্নিং আউটকাম 2তে আমাদের কী ছিল। Analyze the various properties and performance of transformers, induction motor and induction generator, অর্থাৎ এদের যে ডিফারেন্ট প্রপার্টিস আছে আর এটা কীভাবে পারফর্ম করছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই কোর্সের থেকে শেখা হয়ে যাবে। আর লাস্ট কি, ডিজাইন অ্যান্ড ডেভেলপ দোজ ইলেকট্রিক মেশিনস অ্যাকর্ডিং টু স্পেসিফিক রিকোয়ারমেন্টস। সো এই যে আপনারা যে এত কিছু শিখবেন, শেখার পরে বিভিন্ন যে ডিজাইন করা, এগুলো হচ্ছে আপনাদেরকে পারতে হবে। তো নেক্সট হলো আমাদের উইক ওয়াইজ এখানে ডিস্ট্রিবিউট করা আছে যে কোন উইকে আমরা কি পড়ব। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যেই জিনিসটা কভার করতে হবে, ডিরেক্ট হলো আমরা ট্রান্সফরমারে যাব না। কেন যাব না? কারণ যখনই হচ্ছে আপনারা এই ট্রান্সফরমার সম্পর্কে পড়তে যাবেন, আপনার এই ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কনসেপ্ট, দেন হচ্ছে লেন্স ল, এগুলো সবই লাগবে। তো যদি এগুলো আপনি না জেনে সরাসরি হচ্ছে ট্রান্সফরমারের ওই বেসিক সম্পর্কে পড়তে যান, যখনই এই টার্মগুলো আসবে আপনার কাছে জাস্ট মনে হবে যে এগুলো মুখস্থ করে স্কিপ করি, ঠিক আছে? তো আমরা প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ আসবো। ফ্লেমিংস ল সম্পর্কে কারো আইডিয়া আছে? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যান্ড লেফট হ্যান্ড রুল ভুলে গেলে হবে? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে কোনো আইডিয়া? এখানে আমি বেশ কিছু অ্যানিমেটেড ভিডিও রেখেছিলাম। এটা মূলত হচ্ছে আপনাদের 2টা ক্লাস মিলে আমার দেখানোর ইচ্ছা ছিল। তো যেহেতু সবাই ফার্স্ট ক্লাসটা মিস করেছেন, তো আমাকে বাধ্য হয়ে হচ্ছে আজকে একটু ওভারলোড দেওয়া লাগবে। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? আমি 1 by 1 আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে ডিসকাস করবো, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ এই কোর্স যখন আপনি করবেন, ম্যাগনেটিক ফিল্ডের এই টার্মটা, তারপর হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই ধরনের টার্ম, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, সব কিছুই আপনি মোটামুটি পাবেন। সো 1 by 1 আমরা পড়ালেখা শুরু করে দেই। আচ্ছা, এগুলো একটু অ্যানিমেটেড টাইপের, কার্টুন টাইপের। হ্যাঁ, এটা আমি এই জন্যই দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু যেসব জায়গাগুলো আমি লিখতে বলবো, সেসব জায়গাতে আমি পজ করব, তখন হচ্ছে আপনারা জিনিসগুলো নোট করে নেবেন। You are late again. Hurry up. Something is wrong. The region surrounding a magnet in which the force of the magnet can be experienced is called its magnetic field. সবাই একটু এই লাইনটা নোট করে রাখেন। The region surrounding a magnet in which the force of the magnet can be experienced is called its magnetic field.
এই কথাটা দিয়ে কি বুঝলেন বলেন তো? দ্য রেজিয়ন সারাউন্ডিং আ ম্যাগনেট ইন হুইচ দ্য ফোর্স অফ দ্য ম্যাগনেট ক্যান বি এক্সপেরিয়েন্সড ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। কি বুঝেছেন বলেন? দেখেন, একটা ম্যাগনেটের যে সারাউন্ডিংসটা আছে মানে আশেপাশে যেখানে ওই ফোর্সটা, যে জায়গাটুকুর মধ্যে ওই ফোর্সটা হচ্ছে এক্সপেরিয়েন্স করে, ওইটাকে কি বলা হয়? ম্যাগনেটিক ফিল্ড বলা হয়। সো এক দুইবার একটু লেখার সাথে সাথে নিজেরা রিকল করা ট্রাই করেন, বারবার পড়েন যে দ্য রেজিয়ন সারাউন্ডিং আ ম্যাগনেট ইন হুইচ দ্য ফোর্স অফ দ্য ম্যাগনেট, সারাউন্ডিংস যেখানে হচ্ছে ম্যাগনেটের কী হবে, ফোর্সটাকে অনুভব করা যাবে, ক্যান বি এক্সপেরিয়েন্সড ইজ কল্ড ইটস ম্যাগনেটিক ফিল্ড। দেখবেন এখানে যে কাজটা হয়, প্রথমত হচ্ছে আপনাদেরকে অ্যানিমেশনটা আমি একটু বুঝাই নিই, তারপর আবার দেখবেন যে একটা এয়ারক্রাফট মতো আসে, ওইখানে মূলত ওইটাকে বোঝানো হবে ম্যাগনেটের জন্য, একটা ম্যাগনেট বার হিসেবে দেখানো হবে যেখানে হচ্ছে আপনার নর্থ পোল সাউথ পোল আছে। তো যখনই এরকম একটা ওরা এলিয়েন শিপ মনে করে ওইটাকে অ্যাট্রাক্ট করতে চায়, তখন কি হয়, ওর আশপাশে একটা ট্রান্সপারেন্ট শিল্ড তৈরি করবে, ঠিক আছে। তারপরে যখনই ওরা ওই মানে ওর সাথে অ্যাড হয়ে যায়, তখন কি করে, ফার্স্ট হচ্ছে স্প্রিঙ্কেল করা থাকে, মানে চারিদিকে ছড়ানো থাকে। আর যখনই এরকমভাবে ছড়ানো হয়, সাথে সাথে ওরা নিজেদের মধ্যে একটা রিঅ্যারেঞ্জ করার ট্রাই করে, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ করার পরবর্তীতে যেই নর্থ পোল সাউথ পোল আছে, ওইখানে কতটুকু হচ্ছে আপনার ডেনসিটি, মানে কতটা বেশি আছে বা যত দূরে যাচ্ছে তখন কি ধরনের ফিল্ড ক্রিয়েট হলো বা কি হচ্ছে না হচ্ছে, সেই জিনিসগুলোই মূলত আপনাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে টোটালটাকে দেখানো হবে। আর আমি এটা একটু পজ করে করে জিনিসগুলো বুঝাই দিব যাতে করে ইজি হয়। Is called its magnetic field. Seems like a nice spot to relax. It's an alien ship. We must be careful. Run! Take a bar magnet and keep it on it. আমরা কি করছি, একটা ম্যাগনেটিক ফিল্ডকে দেখার ট্রাই করছি, তাই না? ইন অর্ডার টু ভিউ আ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু টেক আ বার ম্যাগনেট অ্যান্ড কিপ ইট অন আ টেবিল। সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা বার ম্যাগনেট নিতে হবে। বার ম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, দুইটা পোল থাকে, একটা নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। তারপর এটাকে আমরা কি করবো, একটা টেবিলের উপরে রাখবো, রাখার পরে দেখেন এখানে একটা ট্রান্সপারেন্ট শিল্ড তৈরি করা হবে। আবার Wow, such a colorful spacecraft. Let's go now. Activate transparent shield. Keep a transparent sheet on top of the magnet. এগুলাকে বলা হয় আয়রন ফাইলিংস। Now, take some iron filings. ম্যাগনেটের সাথে কী হবে, আয়রন ফাইলিংসগুলো গেলেও এটার সাথে অ্যাড হয়ে যাবে, অ্যাটাচ হবে, তাই না? And sprinkle them on the paper. কিছু আয়রন ফাইলিংস নিয়ে এটাকে স্প্রিঙ্কেল করতে বলা হয়েছে, মানে পেপারটার উপর এটাকে আমরা ছড়াই দিব, সাথে সাথে কী হবে, এটা নিজেদের মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করবে। Arrange yourself properly. আচ্ছা, এই পয়েন্টটা নোট রাখেন। ইন রিয়েলিটি In reality, the iron filings will arrange immediately after getting sprinkled. মানে যখনই হচ্ছে এটাকে স্প্রিঙ্কেল করে দেওয়া হয়, ইমিডিয়েটলি এটা কি করে, নিজেদের মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করে ফেলে, ঠিক আছে। So in reality, the iron filings will arrange immediately after getting sprinkled. বুঝছে লেখা সবার?
আচ্ছা দরকার লাগে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এখন আপাতত হচ্ছে কনসেপ্টটা বোঝার ট্রাই করেন। The iron filings will start arranging in a definite pattern around the magnet. This pattern is called a magnetic field. এই লাইনটা একটু বুঝে নেন আগে। এই যে আয়রন ফাইলিংসগুলো আসলো, এটা কি হবে? এটা হচ্ছে নিজেদের মধ্যে একটা ডেফিনেট প্যাটার্নে অ্যারেঞ্জ হয়, তাই না? এই যে একটা প্যাটার্নে অ্যারেঞ্জ হয়েছে, এটাকে আমরা কি বলি? দিস প্যাটার্ন ইজ কল্ড আ ম্যাগনেটিক ফিল্ড। সো আপনাদের এই টার্মগুলো যখন বারবার আসবে, ম্যাগনেটিক ফিল্ড সাথে সাথেই হচ্ছে টোটাল কনসেপ্টটাকে আপনারা মাথায় রাখার ট্রাই করবেন। যে প্রথমে আমরা কি করেছিলাম, একটা বার ম্যাগনেট নিলাম, তাই না? তো যখনই এই যে আপনার ইয়াগুলো, এই আয়রন ফাইলিংসগুলো আসে, তখন কি হয়, একটা চারদিকে আমরা একটা ট্রান্সপারেন্ট শিল্ড ক্রিয়েট করলাম। তো আয়রন ফাইলিংসগুলো কি হবে, প্রথমে হচ্ছে ওইখানে আসে, আসার পরে আমরা যখন এটাকে স্প্রিঙ্কেল করি অর্থাৎ ছড়িয়ে দিচ্ছি, তখন ওরা নিজেদের মধ্যে সাথে সাথে আবার রিঅ্যারেঞ্জ করে, রাইট? আর দ্য আয়রন ফাইলিংস উইল স্টার্ট অ্যারেঞ্জিং ইন আ ডেফিনেট প্যাটার্ন অ্যারাউন্ড দ্য ম্যাগনেট। দিস ইজ কল্ড বা দিস প্যাটার্ন ইজ কল্ড আ ম্যাগনেটিক ফিল্ড। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। The lines along which the iron filings arrange are called magnetic field lines. The magnetic field lines show the direction and strength of the magnetic field. আচ্ছা, বাকিটুকু দেখার আগে আপনাদেরকে কিছু বেসিক কোয়েশ্চেন করি। অ্যাটম সম্পর্কে কি তো সবার আইডিয়া আছে, তাই না? অ্যাটমে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাই না? ইলেকট্রনগুলো কোথায় থাকে? বিভিন্ন শেলে থাকে, তাই না? নিউক্লিয়াসে আমাদের থাকে কোনটা কোনটা? প্রোটন আর নিউট্রন থাকে, তাই তো? আর এর পাশে যে অরবিটগুলো আছে, এগুলোতে হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো থাকে, তাই না? তাহলে এখন এই যে ইলেকট্রন মানে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়তে থাকে, এদের শক্তি কি বাড়ে না কমে? নিউক্লিয়াসের কাছে কোনগুলো থাকে বলেন তো? ধরেন আপনারা যখন ছোট ছিলেন, হ্যাঁ, তখন কি করতেন? নিউক্লিয়াস বলতে আমরা যদি এটাকে মাদার কনসিডার করি, সবসময় বাবা মার সাথে সাথে থাকতেন, তাই না? যখন আপনাদের আস্তে আস্তে হচ্ছে শক্তি বাড়ছে বা বয়স বাড়ছে, বিভিন্ন কাজের রেসপন্সিবিলিটি বাড়লো, তখন কি করছেন? আস্তে আস্তে হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন, এই তো? সো এই নিউক্লিয়াসের ক্ষেত্রেও কনসেপ্টটা অনেকটা এই টাইপেরই। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে যখন এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের কনসেপ্টটা আসবে, তখন একটু খেয়াল করে দেখেন, এই যে নর্থ পোল আর সাউথ পোল, এখানটাতে কি হচ্ছে? তার বেশি না? যেসব জায়গাগুলোতে বেশি থাকে, এইখানের একটা অ্যারেঞ্জমেন্ট খেয়াল করবেন। আর এই যে প্যাটার্নটা কোন সাইড থেকে আপনার কোন সাইডে যাচ্ছে, এই জিনিসগুলোও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, কোন সাইডে যে এন্ড হলো। আবার আমার যে ম্যাগনেট বারটা আছে, ম্যাগনেট বারের মধ্যে কোন ডিরেকশনটা মানে ফলো করছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার যেটা, তা হচ্ছে সার্কিটের ক্ষেত্রে আমাদের কি করা লাগে? যদি সার্কিট ওপেন থাকে তাহলে কি কোনো কারেন্ট ফ্লো করতে পারে? এখান থেকে পারে না। আমাদের কি হওয়া লাগে? সার্কিটটা অলওয়েজ হচ্ছে ক্লোজ হতে হয়। কেন? যাতে করে ওটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে পারে, ঠিক না? তো এটার ক্ষেত্রেও দেখবেন, মানে আমি জিনিসগুলোকে জাস্ট রিলেট করার জন্য আপনাদের যাতে ইজিভাবে মনে রাখতে পারেন, ওই জন্য বলছি। এখানেও দেখবেন প্রত্যেকটা প্যাটার্ন মিলে একটা ক্লোজ পাথ মতো তৈরি করবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক লাইন যেটা আছে, এটা নর্থ পোল থেকে শুরু হয়ে সাউথ পোলে যেয়ে শেষ হচ্ছে। আর এই যে ইন বিটুইন দ্য ম্যাগনেট বারের যে লাইনগুলো, সেটা হচ্ছে সাউথ পোল থেকে শুরু হয়ে নর্থ পোলে যেয়ে শেষ হবে। অ্যানিমেশনে একটু ক্লিয়ার বুঝতে পারবেন। সো যখনই আপনার এই প্যাটার্নটা ফলো করছে, দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা মিলে আমার একটা ক্লোজড পাথ জেনারেট করে, ঠিক আছে? আর যেই ক্লোজ পাথটা জেনারেট করছে, সেটা কখনোই হচ্ছে একটা লাইনকে কাট করে না বা ওভারল্যাপ করে না, ওকে? এই কনসেপ্টটা হচ্ছে 3টা পয়েন্টের মাধ্যমে এখানে দেখানো হবে। 3টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। So first of all, magnetic field line always start from the north pole of the magnet and end at the south pole. Okay. Number 2. Always start from the north pole of the magnet and end at the south pole.
এই যে খেয়াল করেন এদিক থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হবে। Inside the magnet, their direction is from the south pole. ইনসাইড দ্য ম্যাগনেট হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে। Thus, the field lines form closed loops. বুঝে গেল? Field lines never cross or intersect each other. আচ্ছা, তাহলে এই চারটা পয়েন্টকে আমি আরেকবার সামারি করে দিচ্ছি, কোথাও কনফিউশন থাকলে আমাকে কোয়েশ্চেন করবেন। আমরা এখন কি নিয়ে আলোচনা করছি? ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড নিয়ে, রাইট? সো ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা ডিসকাস করছি, ফার্স্ট অফ অল আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন যেগুলো আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন কোনগুলো? এইগুলো, রাইট? এগুলো কোথা থেকে স্টার্ট হচ্ছে? নর্থ পোল থেকে স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে কোথায়? সাউথ পোলে। তাহলে প্রথম পয়েন্টটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনস অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য নর্থ পোল অফ দ্য ম্যাগনেট অ্যান্ড এন্ড অ্যাট দ্য সাউথ পোল, ঠিক আছে? এরপর কোনটা আসবে? ইনসাইড দ্য ম্যাগনেট। ইনসাইড দ্য ম্যাগনেট ডিরেকশনটা কোন দিকে ছিল? সাউথ পোল টু নর্থ পোল। তাহলে ইনসাইড দ্য ম্যাগনেট দেয়ার ডিরেকশন ইজ ফ্রম দ্য সাউথ পোল টু দ্য নর্থ পোল। নেক্সট কি? নেক্সট হচ্ছে এরা টোটালটা মিলে কি করছে? তাহলে দাস দ্য ফিল্ড লাইন ফর্ম ক্লোজ লুপ। ক্লোজ লুপ কীভাবে করলো? এই যে এখান থেকে আসলো, এসে আবার এটা সাউথ থেকে নর্থে গেল, পরের এই ফিল্ড লাইনটাও আবার হচ্ছে নর্থ টু সাউথে আসলো, ম্যাগনেটিক বারের মধ্যে সাউথ টু নর্থে গেল। সুতরাং প্রত্যেকে কি করছে? একটা ক্লোজ লুপ তৈরি করছে। আর এই ক্লোজ লুপগুলো কি করে? ফিল্ড লাইনগুলো কখনো কাউকে ক্রস করে না অথবা হচ্ছে ইন্টারসেক্ট করে না। ক্লিয়ার? এখন যদি এখানে আমি কোয়েশ্চেন করি, পারা যাবে? 3 নাম্বার বলতে এই যে ক্লোজ লুপেরটা? হ্যাঁ, শিওর। এই যে এখান থেকে এসে এই যে, কারণ আপনার ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা, ফিল্ড লাইন যাচ্ছে হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, আর ইনসাইড দ্য ম্যাগনেট যাচ্ছে হচ্ছে সাউথ টু নর্থের দিকে। তাহলে এটা মিলে একটা ক্লোজ লুপ। তাহলে আমি একটু আগাই দিই, এখান থেকে আরেকবার দেখে নেন। The south pole to the north pole. Thus, the field lines form closed loops. বুঝে গেল? Field lines never cross or intersect each other. এখন হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড। Magnetic field lines tells us about the strength of the magnetic field in that area. The more closely packed lines indicate a stronger magnetic field. আচ্ছা, আপনাদেরকে হচ্ছে আমি প্রথমে এই জিনিসটাই বোঝানোর ট্রাই করছিলাম যে যখন এই লাইনগুলো দেখা যাচ্ছে, এই রিজিয়নগুলো কি বেশি হলো আপনার টাইটলি প্যাকড বা ক্লোজলি প্যাকড না? তাহলে যে রিজিয়নগুলো হচ্ছে এরকমভাবে ক্লোজলি প্যাকড থাকে, এটা কি ইন্ডিকেট করে? স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ডটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে? তাহলে আমরা যখন স্ট্রেংথ কনসিডার করব তখন কি হবে? দ্য ক্লোজনেস অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স টেলস আস অ্যাবাউট দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন দ্যাট এরিয়া। তাহলে কীভাবে এটা ডিফাইন করা হয়? দ্য মোর ক্লোজলি প্যাকড লাইন। মোর ক্লোজলি বলতে দেখেন এই লাইনগুলো যদিও বা কোনটা কোনটাকে হচ্ছে ওভারল্যাপ করে নাই বা কাট করে নাই, বাট আছে কিভাবে? বিন্যস্ত অনেক ক্লোজ আছে, তাই না? তাহলে এই জায়গাগুলোতে হচ্ছে ইন্ডিকেট করবে আপনার স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ডটাকে। ক্লিয়ার? Therefore, we can see more iron filings sticking at the poles. এর জন্য এইসব জায়গাগুলোতে হচ্ছে মোর আয়রন ফাইলিংস থাকে। As the lines spread out, the magnetic field weakens. আচ্ছা, তাহলে আপনার এই যে দূরের যে লাইনগুলো আছে, এটা যত হচ্ছে বাড়তে থাকে তত কী হবে? ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়ে যায়, ঠিক আছে? তাহলে আপনারা চাইলে এই পয়েন্টগুলো লিখে রাখতে পারেন অথবা জাস্ট একবার একটু গো থ্রু করেন। দ্য ক্লোজনেস অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স টেলস আস অ্যাবাউট দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন দ্যাট এরিয়া।
So first of all, the more closely packed lines indicate a stronger magnetic field, and therefore we can see more iron filings sticking at that poles. অর্থাৎ এই সব জায়গাগুলোতে more iron filings গুলো থাকে। আর লাস্টে একটা কি বলা আছে, as the line spread out, যত হচ্ছে আপনার স্প্রেড করা হয় the magnetic field weakens, মানে তত ম্যাগনেটিক ফিল্ডটা দুর্বল হয়ে যায়। বোঝা গেল? Why did I come here? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আর কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে? ফাইন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কনসেপ্টটা আপনারা যখন ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল পড়তে যাবেন প্রথমেই আসবে। ওকে, সো যেহেতু আইডিয়া নাই, আমি একটু এটা অ্যানিমেশনটা দেখাবো। তার আগে একটা জিনিস মাথায় রাখেন যে এটা হচ্ছে বেসিক্যালি একটা কয়েল, মানে তার পাকায় যে কুণ্ডলী মতো বানায় না, ওইটার সাথে একটা ম্যাগনেট বারটাকে নিয়ে মেন কনসেপ্ট এটার, যে আপনি যখনই এই ম্যাগনেট বারটাকে ওর মধ্যে প্রবেশ করাচ্ছেন বা বের করছেন তখন কিভাবে আমরা কারেন্টটা পাচ্ছি। যদি এটা খুব ফাস্ট করা হয়, মানে আমরা এই কাজটা অনেক ফাস্ট করি, তাহলে কী ধরনের আউটপুট আসবে, কিংবা যদি আমি ম্যাগনেট বারটাকে রিভার্স করি, প্রথমে ধর নর্থ পোলকে ইনপুট দিলাম, সাউথটা আউটে থাকলো, আবার যদি রিভার্স করি সেক্ষেত্রে কী ধরনের আউটপুট আসবে, গ্যালভানোমিটার আদৌ রিডিং দিবে কি দিবে না, এই টোটাল জিনিসটাকে নিয়েই হচ্ছে আমাদের এখন যে অ্যানিমেশনটা দেখাবো ওইটা। ঠিক আছে, সো আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাবো, প্লাস হচ্ছে আপনাদেরকে কোয়েশ্চেন করবো, অ্যাট দ্য সেম টাইম কিছু বুঝাও দেবো। এখানে কি করা হচ্ছে, যখন এই ব্যাটারিটা অন করছি ইলেকট্রিক কারেন্টের ফলে কি হয়, কম্পাসটা আমাদের একটা কাঁটাটা ঘুরতেছে, তাই না? এর ফলে কি বোঝা যাচ্ছে যে দিস ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। ও যে এক্সপেরিমেন্টটা দেখতে গেছে ওইটা কি ধরনের এক্সপেরিমেন্ট দেখাচ্ছে আর নিচে কোনটা করবে, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা করার ট্রাই করবেন। আচ্ছা, এই লাইনটা সবাই একটু লিখে রাখেন যে ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড। কারণ আমাদের যে কম্পাসটা ছিল, কম্পাসটা কি করছে, ডিফ্লেক্ট করছে, তাই না?
সো আমরা কি বলতে পারি যে ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, দেখে আসলো কোনটা যে ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড, রাইট? আর এখন ট্রাই করছে যে এই জিনিসটা কি পসিবল কিনা, ও চিন্তা করছে যে ম্যাগনেট টু ইলেকট্রিক কারেন্ট এটা কি সম্ভব না। তাহলে আমাদের যে জিনিসটা শিখে আসলো ওইটার জাস্ট অপোজিটটা পসিবল কিনা এটাই হচ্ছে এখন দেখার বিষয়। আর এটা যদি সলভ করা যায় তাহলেই হচ্ছে আমাদের যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কনসেপ্ট যেটা ওইটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি দূরে ধরে রাখি তাহলে কি নিডল ডিফ্লেক্ট করবে না। তাহলে কি করতে হবে, এটাতে কাছে নিতে হবে, মানে এটার মধ্যে প্রবেশ করাতে হবে, তাই না? দেখেন এখন প্রবেশ করালে এক ধরনের ডিফ্লেকশন দেয়। ঠিক আছে, মোশন অফ দ্য ম্যাগনেট ইজ কজিং দ্য, এই লাইনটা সবাই লিখে তো। এই লাইনটা লিখে রাখেন, মোশন অফ দ্য ম্যাগনেট ইজ কজিং দ্য নিডল টু ডিফ্লেক্ট। মানে আমরা যখন হচ্ছে এটাকে স্টেবল কন্ডিশনে রেখেছিলাম তখন কিন্তু নিডল থেকে কোনো ডিফ্লেকশন পাওয়া যাচ্ছিল না। যখনই আমরা ম্যাগনেটটাকে মুভ করাচ্ছি, অর্থাৎ এখানে যখন একটা মোশন আসছে, মোশন অফ দ্য ম্যাগনেটটা কী করে, ওই নিডলটাকে হচ্ছে ডিফ্লেক্ট করতে হেল্প করছে, রাইট? সো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট একটু নোট ডাউন করেন, মোশন অফ দ্য ম্যাগনেট ইজ কজিং দ্য নিডল টু ডিফ্লেক্ট। হয়েছে? ওকে, নেক্সট যেটা চিন্তা করছে, আমরা প্রথমে কি করেছিলাম, আপনার এই কয়েলটাকে ফিক্সড রেখে ম্যাগনেটটাকে মুভ করছিলাম, তাই না? এবার যে কাজটা করবে, ম্যাগনেটটাকে ফিক্সড রেখে কয়েলটাকে মুভ করে দেখবে যে আদৌ এই ধরনের ডিফ্লেকশন আসে কি আসে না। সো দেখা যাবে যে দুইটা ক্রাইটেরিয়াতেই হচ্ছে আপনার গ্যালভানোমিটার থেকে ডিফ্লেকশন পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে ডিরেকশনগুলো খেয়াল করবেন। নোট করেন, current is induced in the coil due to relative motion between magnet and coil. relative motion টার্মটা হাইলাইট করবেন। তাহলে কারেন্টটা কিভাবে ইনডিউস হয়, আপনার রিলেটিভ মোশনের জন্য। রিলেটিভ মোশন কার মধ্যে, ইন বিটুইন ম্যাগনেট অ্যান্ড কয়েল। যে কোনো একটাকে স্টেবল কন্ডিশনে রেখে আরেকটাকে মুভ করালে হচ্ছে এখানে কারেন্টটা ইনডিউসড হবে। ঠিক আছে, current is induced in the coil due to relative motion. relative motion most important একটা term between the magnet and coil. সো স্টেপগুলো খেয়াল রেখেন। প্রথমে যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে আমরা কয়েলটাকে স্টেবল কন্ডিশনে রেখে ম্যাগনেটটাকে মুভ করালাম। ঠিক আছে, শুধু কাছে রেখে দিলেই হবে না, এটাকে মুভমেন্টের মধ্যে রাখতে হবে। আর পরবর্তীতে যেটা করা হয়েছে, ম্যাগনেটটাকে স্টেবল কন্ডিশনে রেখে কয়েলটাকে মুভ করানো হয়েছে। দুই ক্ষেত্রেই কি হয়, কারেন্ট ইনডিউসড হয়। ক্লিয়ার? ফাইন। দেখেন তো দুইভাবে ডিফ্লেকশন দিচ্ছে না, একবার রাইট সাইডে একবার হচ্ছে লেফটে। তাহলে এই পয়েন্টটাও নেন,
যে when I moved the magnet away needle deflected in opposite direction, যখন আপনি এটাকে প্রবেশ করাচ্ছেন তখন হচ্ছে এক সাইডে ডিফ্লেক্ট করে, যখন আপনি এটাকে বের করে নিচ্ছেন অর্থাৎ মুভ করাচ্ছেন তখন হচ্ছে অপোজিটে ডিফ্লেক্ট করে। এখন এটা কিসের উপর ডিপেন্ড করে? ধরেন আমার ম্যাগনেটের দুইটা পোল আমরা প্রথমেই দেখেছিলাম, তাই না? একটা হচ্ছে নর্থ পোল, একটা সাউথ পোল। তাহলে আপনি সাউথ পোলটাকে যদি প্রথমে এন্টার করান, বের করার সময় অপোজিট ডিরেকশন দিবে, আবার যখন নর্থটাকে এন্টার করাবেন তখন কি সাউথের জাস্ট অপোজিট ক্রাইটেরিয়াগুলো দিবে না? এগুলোও একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে when I moved the magnet away needle deflected in opposite direction, clear? এটা কি ইন্ডিকেট করে? দ্যাট মিন্স দ্য কারেন্ট ইজ নাও বিং ইনডিউসড ইন দ্য অপোজিট ডিরেকশন। কারেন্টটা ওইখানেও ইনডিউসড হচ্ছে, বাট কোন ডিরেকশনে? উল্টা ডিরেকশনে। আচ্ছা, এবার আমরা ম্যাগনেটটাকে রিভার্স করব, তারপরে দেখি কি হয়। রিভার্স দ্য পোলস অফ দ্য ম্যাগনেট। ঠিক আছে, প্রথমে কি করা হয়েছিল? প্রথমটাতে হচ্ছে সাউথ পোলটা আমাদের এন্টার করানো হয়েছিল, তাই না? এবার তাহলে আমরা নর্থ করব, বা প্রথমে নর্থ করলে এবার হচ্ছে আমরা সাউথটা করব। করার পর দেখেন কি হয়, আগেরটার থেকে উল্টা আসবে। এখন এখন আমার একটা কোয়েশ্চেন আছে। প্রথমত আমরা যখন হচ্ছে এই নর্থ পোলটাকে ইনসাইডে দিচ্ছি কয়েলের, অর্থাৎ নর্থ পোল গোয়িং ইনসাইড দ্য কয়েল, ডিফ্লেকশন কি হচ্ছে? টুয়ার্ডস রাইট, তাই না? আবার যখন হচ্ছে নর্থ পোল কামিং আউট অফ দ্য কয়েল, যখন হলো আমরা কয়েল থেকে বের করে নিচ্ছি, ডিফ্লেকশনটা কোথায় হলো? টুয়ার্ডস দ্য লেফট। সো এবার যদি জাস্ট রিভার্স কন্ডিশনটা আমি চিন্তা করি, ইফ দ্য সাউথ পোল গোয়িং ইনসাইড দ্য কয়েল, সেক্ষেত্রে ডিফ্লেকশনটা কোন দিকে হবে? সাউথ পোল যদি যায়, সাউথে গেলে তো নর্থে যাবে, মানে এখানে ডিফ্লেকশন টুয়ার্ডস রাইট না লেফট হবে? ভেরি গুড, তাহলে ডিফ্লেকশন টুয়ার্ডস লেফট হবে। কারণটা কি? কারণ হচ্ছে আমি যখন ম্যাগনেটটাকে রিভার্স করব, এই কন্ডিশনগুলোও কি আমার রিভার্স হয়ে যাবে, মানে উল্টায় যাবে, এই তো? তাহলে আমার নর্থ পোল গোয়িং ইনসাইড দ্য কয়েল যদি হয়, ডিফ্লেকশন হবে টুয়ার্ডস দ্য রাইট, অর্থাৎ গ্যালভানোমিটার এই সাইডে ডিফ্লেকশন দিবে। যখন হচ্ছে নর্থ পোল কামিং আউট, অর্থাৎ এই যে কয়েল থেকে আমি বের করে নিচ্ছি নর্থ পোলটাকে, তখন ডিফ্লেকশন কোথায় হচ্ছে? টুয়ার্ডস লেফট হচ্ছে। তাহলে আমরা নিজেরা একটু ট্রাই করি। যখন সাউথ পোল গোয়িং ইনসাইড দ্য কয়েল, ইন দ্যাট কেস ডিফ্লেকশন টুয়ার্ডস লেফট, সাউথ পোল কামিং আউট অফ দ্য কয়েল, ডিফ্লেকশনস টুয়ার্ডস রাইট। ওকে, এখন মিরার দেখেন, south pole going inside the coil, deflection towards left, south pole coming out of the coil, deflection towards right. এই পয়েন্টগুলো লিখে রাখেন। আমি কিন্তু নেক্সট ক্লাসের শুরুতে এগুলা কোয়েশ্চেন করব, ঠিক আছে? সো ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে বেসিকগুলো এটা শিখে রাখবেন। তারপরে হচ্ছে কোন পোল ইনসাইড করলে বা এটা ডিফ্লেকশন কোথায় হচ্ছে যখন বাইরে বের করা হয়, অর্থাৎ কামিং আউটের ক্ষেত্রে ডিফ্লেকশনটা কোন দিকে হয়, এগুলো অবশ্যই একটু মাথায় রাখার ট্রাই করবেন। বুঝে গেল? লেখা হয়েছে? আচ্ছা, এরপরে যে ক্রাইটেরিয়াটা আসবে সেটা হচ্ছে, আমরা তো এটা খুব স্লো মুভমেন্ট করছিলাম, তাই না? নর্থ পোল এন্টার করাই বা সাউথ পোল, এটা একটা স্লো মুভমেন্টের মধ্যে ছিল। যদি আমরা একই কাজ খুব ফাস্ট করি, ঠিক আছে, এই সেম কাজটা যদি আপনার খুব ফাস্ট করা হয়, সেক্ষেত্রে আউটপুটটা কেমন আসবে, এটা হচ্ছে আমাদের একদম লাস্ট কনসার্ন। সো দেখেন, ম্যাগনেটটাকে যদি একটু ফাস্টার মুভ করা হয়,
আপনি যত ফাস্ট মুভ করাবেন তত কি হবে, কারেন্ট ইনডিউসডের যে রেটটা ওইটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, সো লাস্টে একটা পয়েন্ট নোট করেন, ফার্স্টার মোশন, ফার্স্টার নিডল ডিফ্লেকশন, দ্যাট মিনস দ্য রেট অ্যাট উইচ কারেন্ট ইজ ইনডিউসড ইজ মোর। হয়েছে? আচ্ছা, এবার টোটালটাকে একটু সামারি করা আছে। ওকে, ফার্স্ট অফ অল রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন সম্পর্কে আমরা কি জানলাম, যে কারেন্ট ইজ ইনডিউসড ডিউ টু দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য ম্যাগনেট অ্যান্ড কয়েল। সো আমরা ম্যাগনেটকে ফিক্সড রেখে কয়েলকে মুভ করাই বা কয়েলকে ফিক্সড রেখে ম্যাগনেটকে মুভ করাই, সেখানে কি হবে, কারেন্ট ইনডিউসড হবে। আর কারেন্ট ইনডিউসড হওয়ার মেইন রিজনটা কি ছিল, মোশন, রাইট? স্টেবল কন্ডিশনে কিন্তু হবে না, এটার জন্য একটা মুভমেন্ট লাগবে। So current is induced due to the relative motion between the magnet and coil. Number 2, pole reversal. Deflection reverses when the poles of the magnet are reversed. এটা আমরা যে একটু আগেই দেখলাম যে যখন হচ্ছে আমরা ম্যাগনেটের পোলটাকে রিভার্স করছি তখন কি প্রিভিয়াস যে কন্ডিশন ছিল তার থেকে পরের কন্ডিশনটা টোটালি অপোজিট হয়ে যাচ্ছে, এই তো। The deflection reverses when the poles of the magnet are reversed. This direction of deflection shows the direction of flow of current. আর এটা আমাদের কি করে, কারেন্টের ফ্লোটাকে ইন্ডিকেট করে, তাই না? কারণ আপনি যখন হচ্ছে ম্যাগনেটটাকে প্রবেশ করাচ্ছেন তখন একদিকে ডিফ্লেক্ট করছে, যখন আমি বের করে নিচ্ছি আরেকদিকে ডিফ্লেক্ট করছে। সুতরাং দুই ক্ষেত্রেই আমার কারেন্টের ফ্লো হলো, বাট দুইটার ডিরেকশনটা কি হচ্ছে, অপোজিট হচ্ছে। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর ফাইনালি স্পিড, faster motion of the magnet or coil causes a faster deflection. For example, rate at which the current is induced is more. তাহলে আমি যত ফাস্ট করব, ঠিক আছে, এই মানে আমার মুভমেন্টটা যত ফাস্ট করব তত কি হবে, এখানে আমার কারেন্ট ইনডিউসডের যে রেটটা ওইটা বেড়ে যাবে। ক্লিয়ার? সো এই জিনিসটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের সামারি বা কনক্লুশন। লিখে নেবেন নাকি আমি ভিডিওটা পরে শেয়ার করে দেবো? আচ্ছা, আমি গ্রুপে দিব না, আপনারা ইভিনিং 14 ব্যাচ না? আচ্ছা, আমি গ্রুপে আপলোড করে দেব ইনশাল্লাহ। এই স্লাইডটাও আপনাদেরকে প্রোভাইড করা হবে। এখানে হচ্ছে একদম থিওরিটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ারলি লেখা আছে, ঠিক আছে? সো এগুলো আপনাদেরকে একটু পড়তে হবে, আর এটা যাতে বুঝতে ইজি হয় এই জন্যই আপনাদেরকে মূলত অ্যানিমেশনগুলো দেখানো হয়েছিল। তাহলে ম্যাগনেটিজমটা আমি একটু পড়ি। ম্যাগনেটিজম ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই ম্যাগনেটস when they attract or repel each other. Magnetism is caused by the motion of electric charges. আর এই বিভিন্ন পার্টিকেল সম্পর্কে অ্যাটম এগুলো নিয়েও আমি অলরেডি ডিসকাস করেছি, তো জাস্ট একবার একটু গো থ্রু করবেন টোটাল স্লাইডটা। দেন এই কনসেপ্টটা আমরা সবাই জানি যে সেম টাইপ যেগুলো আছে, অর্থাৎ সাউথ সাউথ যদি হয় বা নর্থ নর্থ, এটাতে কি হয়, রিপালশন হয়। আর যদি আপনার অপোজিট সাইড হয় সেক্ষেত্রে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে একদম ক্লাসের শুরুতে আলোচনা করেছিলাম, কারো কোনো কনফিউশন আছে? নাই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য রেডিয়েশন অ্যারাউন্ড আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অর আ মুভিং ইলেকট্রিক চার্জ উইদিন হুইচ দ্য ফোর্স অফ ম্যাগনেটিজম অ্যাক্টস। Most of us have some familiarity with everyday magnetic objects and recognize that there can be forces between them. আচ্ছা, এখানে টোটালটা হচ্ছে আপনার থিওরিটিক্যালি লেখা আছে, যেগুলো এক্সামের জন্য একটু পড়তে হবে। আর মেইন মেকানিজম যেগুলো সেগুলো মাথায় রাখার জন্য হচ্ছে আপনাকে অ্যানিমেশনগুলো একটু কয়েকবার দেখা লাগবে, দেখলে ইনশাল্লাহ মনে থাকবে।
ওকে, নেক্সট আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যান্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল সম্পর্কে পড়াটা। এই ফ্লেমিংস লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুলগুলো কোথায় কোথায় আমরা ইউজ করে থাকি, কেনই বা হচ্ছে এই রুলস সম্পর্কে আমাদের আইডিয়াটা রাখতে হবে, এগুলো নিয়ে ইন ডিটেলস হচ্ছে আপনাদেরকে শেখানো হবে। তো এটাকে এখন কন্টিনিউ করবো নাকি নেক্সট ক্লাসে যাবো? এটা নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আমি মানে স্লাইড যখন শেয়ার করব টোটালটা একসাথেই শেয়ার করে দিই, পড়ানোর সময় এখান থেকে আবার কন্টিনিউ করব। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে? এখানে হচ্ছে আচ্ছা ভালো একটা কোয়েশ্চেন, বোথ থিওরি অ্যান্ড ম্যাথ দুইটাই থাকবে। প্রথম দিকে যদি থিওরিগুলো না বুঝিয়ে নেই তাহলে হচ্ছে আপনারা ওই ম্যাথের জাস্ট ইকুয়েশন মুখস্থ করে সলভ করে কোনো লাভ হবে না। হ্যাঁ, তো এই কোর্সে হলো আপনি যখন এক্সাম দিবেন আপনাকে হচ্ছে থিওরিটিক্যাল পার্টও অ্যান্সার করতে হবে, ম্যাথমেটিক্যাল পার্টও অ্যান্সার করতে হবে। আমি নেক্সট ক্লাসে যেহেতু আজকে আপনারা কম মানুষ আছেন কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ডিসকাস করিনি, হয়তো ইনশাল্লাহ পরের দিন করব। তো একটু আইডিয়া দিয়ে রাখি, ধরেন আপনাদের একটা কোয়েশ্চেনের ABC পার্ট থাকে না, তো সেম টপিকের উপরেই 3টা কোয়েশ্চেনই হবে। মানে ধরেন আমি যেই টপিকটা ট্রান্সফরমার নিয়ে যদি প্রশ্ন করি ABC 3টা পার্টই আমার ট্রান্সফরমার থেকেই থাকবে। আর এমনভাবে কোয়েশ্চেনগুলো লিঙ্কড আপ থাকবে যে আপনি একটার সাথে আরেকটাকে যাতে হচ্ছে রিলেট করে লিখতে পারেন, বা প্রথম পার্টে যেটা লিখে ফেলেছেন ওইটা যাতে আপনার বিতে আর রিপিট করা না লাগে, এইভাবে হচ্ছে কোয়েশ্চেনটা একদম টু দ্য পয়েন্টে চাওয়া হবে। আর ওরই 3 নাম্বার যেটা আছে হয়তো ওইখানে আমরা একটা ম্যাথ অ্যাড করে দিব। তো আমরা চেষ্টা করব, যেহেতু এই কোর্সটা হচ্ছে আমরা মনে হয় 2 জন বা 3 জন ফ্যাকাল্টি নিচ্ছি, আমাদেরকে তো কম্বাইন্ডলি কোয়েশ্চেন করতে হয়, সো আমরা প্যাটার্ন সবাই সেমই ফলো করি। আর অলওয়েজ হচ্ছে এটা স্যাররাও ট্রাই করেন, আমিও ট্রাই করি যে 2টা থিওরির সাথে একটা করে ম্যাথ দেওয়ার, যাতে করে হলো আপনাদের নাম্বারটা তুলতে ইজি হয়। না দেখেন, থিওরি হচ্ছে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এজন্যই কিন্তু আমি ওই অ্যানিমেশনগুলোকে খুঁজে খুঁজে বের করে ক্লাসে দেখানো, তা নাহলে কিন্তু আমি স্লাইড দেখায় জাস্ট কদবাধা পড়াই গেলে চলে যেতে পারতাম। অ্যানিমেশনগুলো আমার টাইম দিয়ে খোঁজার মেন উদ্দেশ্যটাই এটাই ছিল, যাতে করে হচ্ছে থিওরিটাকে আপনারা ডিফিকাল্ট মনে না করেন। ঠিক আছে, আপনি যখন একটা জিনিস ভিজুয়ালাইজ করবেন অ্যাট দ্য সেম টাইম পড়বেন তখন ওইটা ব্রেনে কিন্তু অনেক দিন থাকবে। যেমন ধরেন আপনি এক্স্যাক্ট টার্মগুলো যদি বলতে নাও পারেন, তাও আজকের ক্লাসে কি কি দেখেছেন গল্প হিসাবে বলতে পারবেন না? পারবেন। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা যদি জিনিসটাকে গল্পের মতো করে ক্যাচ করে নিতে পারি, আমি দেখবেন ক্লাসে পড়ানোর সময় কিছু কিছু ওয়ার্ড আন্ডারলাইন করতে বলি, কিংবা হচ্ছে একটু বেশি বারবার রিপিট করি, ওই রিপিটেড ওয়ার্ডগুলো বা যেগুলো আন্ডারলাইন করতে বলেছি ওইটা বাসায় যেয়ে কয়েকবার একটু দেখে নেবেন, দেখে নিয়ে নিজেদের ওই যে গল্প যেটা করে রেডি করছেন ওই গল্পের মধ্যে মেইন ওয়ার্ডগুলোকে সেট করে দেবেন, তাহলেই আপনার থিওরি অ্যান্সার করা ইজি হয়ে যাবে। বোঝা গেল? এখন আপনি যদি এটা রিডিং পড়ে পড়ে মুখস্থ করে পরীক্ষায় লিখতে চান, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি 90% স্টুডেন্টই ভুলভাল লিখে দিবেন। বুঝতে পেরেছেন? সো আমার ভুল লেখার থেকে কনসেপ্ট ঠিক রেখে মেইন ওয়ার্ডগুলোকে চেঞ্জ না করে একটু গুছায় লেখা কি বেটার না? সো এইভাবে জিনিসগুলোকে চিন্তা করেন। আপনি যদি প্রথমেই মনে করেন এই থিওরি আমাকে দেওয়া হবে না, তাহলে ট্রাস্ট মি আসলেও হবে না। আর যদি ভাবেন যে না আমি ওই অ্যানিমেশনগুলোকে নিজের গল্পের মতো করে মাথায় সেট করব, আর মেইন টার্ম যেগুলো ম্যাডাম বারবার বলছিলেন বা আন্ডারলাইন করতে বলেছিলেন ওই টার্মগুলো ওই গল্পের মধ্যে সেট করে দিব, তাহলে ওইটা আপনার কাছে আর থিওরি মনেও হবে না। বোঝা গেল? সো কনসেপ্টগুলো বোঝার ট্রাই করেন। ক্লিয়ার? আর ক্লাসে হচ্ছে আপনি যতবার মন চায় কোয়েশ্চেন করবেন, যতক্ষণ না বুঝবেন কোয়েশ্চেন করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, বাট পরীক্ষায় ভালো করা লাগবে। আমি ক্লাসে যা যা কথা বলবো সেগুলো পরীক্ষায় অবশ্যই আসবে, ওই কোয়েশ্চেনগুলো সেগুলো আপনাকে অ্যান্সার একদম ঠিকভাবে করে আসতে হবে। বুঝতে পারলেন? আর সামনের দিনগুলোতে আমরা আরও কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, তখন আশা করি আস্তে আস্তে এই ভয়গুলো কেটে যাবে যে শুধু থিওরি আসবে না শুধু ম্যাথ আসবে, এইসব কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। সো যেহেতু আজকে আপনারা এসছেন, ধরে নিব যে সিরিয়াস দেখে এসেছেন, নেক্সট ক্লাস থেকেও এরকমভাবে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ পরীক্ষায় সমস্যা হবে না। আর এটার অনেক সুযোগ আছে যে ফুল 30% হচ্ছে আপনাদের উপর, এই 30%-এ ভালো করলে আপনার গ্রেড ভালো হইতে এমনি বাধ্য। ঠিক আছে? কারণ এই 30%-এ তারাই ভালো করে যারা হচ্ছে একটু সিরিয়াস স্টুডেন্ট, আর এই 30%-এ ভালো করেন, ক্লাস ঠিক মতো করেন, এই 70% এমনি ভালো হবে। আর ক্লাস মিস দিবেন না। ওকে? জব করেন আর যাই করেন ক্লাসে আসতে হবে। আচ্ছা, আপনাদের 3 জনের একটা কাগজে অ্যাটেন্ডেন্সটা একটু লিখে দেন আমাকে। এরপরে কি ক্লাস?
শেষ? না আরো দিতে আরও 2টা আছে বাবা। হ্যাঁ, আপনারা যে কয়জন আছেন আইডিটা আমাকে দিয়ে দেন।